ওকে, তাহলে আমরা পরিবেশ রসায়ন শুরু করতেছি। আমি সব টপিকই ধরে ধরে বলে যাব। যেটা পারিস তোরা সেটা একটু স্পিডে বলবো, আর যেটা জানিস না সেটারে আমি মানে বা ভুলে গেছিস সেটারে স্লোলি বলবো, আমারে বলিস। তো একদম প্রথম থেকে আমি শুরু করতেছি। আচ্ছা, সমস্যা নেই, এমনি সব সব টপিকই সব টপিকই আমি এমনিতে সবগুলাই টাচ করে যাব, সমস্যা নেই। তো এই চ্যাপ্টারের প্রথম দিকে মানে পড়াটা শুরু মেইনলি আমাদের গ্যাসের সূত্র থেকে, গ্যাস সূত্র বলি ওখান থেকে, গ্যাস সূত্র। তো গ্যাসের সূত্রের প্রথম যেটা সেটা হচ্ছে বয়েলের সূত্র। এক নাম্বারটা হচ্ছে বয়েলের সূত্র। হ্যাঁ, হ্যাঁ, তো সব রিডিং পড়া লাগবে না, সমস্যা নাই, ওগুলা পরে পড়বি। আই মিন অ্যাডমিশনের সময় দরকার হলে পড়বি, এখন ওরকম ওভাবে পড়ার দরকার নেই। ওটা এখন ওভাবে পড়ার দরকার নেই, এখন খালি বেসিক গুলা পড়িস। ওকে, এবার আয়। খালি এটাই এই ওই চ্যাপ্টারের জন্য না, সব চ্যাপ্টারের জন্যই, মানে রিডিং তোর অবজেক্টিভের জন্য যে রিডিং পড়া সেটাকে বেসিক জিনিসগুলা পড়বি, মানে সব এখন পড়ার দরকার নেই। ওকে, ধর বয়েলের সূত্র, যেটা বয়েলের সূত্র হচ্ছে, যদি এটা বলা হয়েছে যে যদি তাপমাত্রা স্থির থাকে, বয়েলের সূত্রের জন্য তাপমাত্রা স্থির। তো আমরা যদি টি, এটা দিয়ে আমরা পরম তাপমাত্রা বা টেম্পারেচার বোঝাচ্ছি, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে একটা গ্যাসের আয়তন হবে এর চাপের ব্যস্তানুপাতিক। ওকে, তারপরে একটা গ্যাসের উপর চাপ বাড়াইলে আয়তন কমে যাবে, আর চাপ কমাইলে আয়তন বেড়ে যাবে। আর অবশ্যই এক্ষেত্রে ভর স্থির থাকবে আর কি, তার মানে তাপমাত্রা স্থির, একই সাথে ভরটাও স্থির আর কি, নির্দিষ্ট ভরের গ্যাসের। তো স্থির তাপমাত্রায় একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আমরা যদি আহ, চাপ চেঞ্জ করি তাহলে তার চাপ আর আয়তনের সম্পর্কটা এরকম ব্যস্তানুপাতিক হবে। তো এটাকেই আমরা আবার আরো কয়েকটা ভাবে লিখতে পারি, যেগুলো আমাদের একই সাথে গ্রাফের জন্য দরকার হবে, আবার ওই অঙ্ক করার জন্য লাগবে। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, 1/p, এই ধ্রুবক, এটাকে আবার আর আর গুণ দিলে এভাবে লেখা যায় পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এইটা থেকে আমরা লিখতে পারি পি অন ভি অন। হ্যাঁ, হ্যাঁ, খুব বেশি দূর আগাই নাই, সো টেনশন করার কিছু নাই। আচ্ছা, তুই আগে বোর্ডের দিকে বোর্ডের বোর্ড বোর্ডের দিকে তাকা, বুঝতে পারবি, আমি বলতেছি আবার, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের বয়েলের সূত্রটাকে কয়েকটা রূপে লেখা যায়। তো এটা হচ্ছে বয়েলের বলা, যেটা যে তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক। তো এটাকেই আবার আমরা এই শেপে নিয়ে আসলাম, আমাদের এইটাও কখনো কখনো দরকার হবে। আর এইটাকেই আবার লেখা যায় পি আর ভি এর গুণফল, যেহেতু কনস্ট্যান্ট, তার মানে চাপ চেঞ্জ করে যদি আমরা পি অন বানাই, আয়তন তখন যা আসবে সবসময় চাপ আর আয়তনের গুণফল ধ্রুবক থাকবে। তো এইটাই। তো আমরা এখন এইটার জন্য গ্রাফ আঁকবো। আচ্ছা, তার আগে আরেকটা আচ্ছা, গ্রাফটা আগে এঁকে আসি। গ্রাফটা হচ্ছে একটা আমরা কয়েকটা ভাবে গ্রাফ আঁকা যায়, তো আমি কয়েকটা গ্রাফ এখানে আঁকতেছি, এবং সবগুলো এগুলা উদ্দীপকেও এরকম করে দেওয়া থাকতে পারে, অবজেক্টিভে তো আসেই, আবার একই সাথে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এখন এই বয়েলের সূত্রে কয়েকটা গ্রাফ আঁকবো। তো প্রথমে হচ্ছে আমরা এই সূত্রের জন্য আঁকতেছি ভি বনাম পি, ভি আর পি এর জন্য, যে আমরা অয় অক্ষ বরাবর ভি বসাচ্ছি, এক্স অক্ষ বরাবর ভি বসাচ্ছি, সরি পি বসাচ্ছি, আর অয় অক্ষ বরাবর ভি বসাচ্ছি। এটা যদি বসাই, যেহেতু একটা আরেকটার ব্যস্তানুপাতিক, তার মানে আমরা যদি পি বাড়াই, চাপ বাড়াই, তাহলে আস্তে আস্তে আয়তন কমে যাবে, সো গ্রাফটা এরকম হবে, আস্তে আস্তে নিচে নামতে থাকবে, এরকম হবে। ওকে, আচ্ছা, তো আমরা বলছি তাপমাত্রা স্থির, এরকম এটা যদি টি অন তাপমাত্রা হয়, এরকম টি টু তাপমাত্রায় আরেকটা পাবো, যদিও আমরা একটা দেখাইলেই পারি। তো আমি এখানে দুইটা তাপমাত্রার জন্য দেখাইলাম, যে আরেকটা তাপমাত্রায় নিলে এরকম পাবো হয়তো। তো এরকম একাধিক তাপমাত্রার জন্য গ্রাফটা আঁকা যাইতে পারে। আচ্ছা, আচ্ছা, এই এরকম গ্রাফ এঁকে দিয়ে এইখানে টি অন বড় না টি টু বড়, এগুলাও বের করা যায়, এগুলাও মাঝে মাঝে ইয়াতে আসে, অবজেক্টিভে আসে। এগুলো আমরা এই সবগুলা গ্রাফ দেখার পরে পরে এগুলা নিয়ে আবার আমরা আলোচনা করব, সবগুলা সূত্র হয়তো, সেটাই বলতেছি, আমরা সামনে ওটা নিয়ে আলোচনা করব।
সবগুলা গ্রাফ দেখে। আচ্ছা, পেন নেওয়ার দরকার নাই, কেবল তো শুরু করলাম, আস্তে আস্তে বলতেছি সবকিছু। ওকে, গ্রাফ মানে আমারও প্রথম মানে ইন্টারে গ্রাফ নিয়ে অনেক প্রবলেম ছিল, এবং আমি কোনো অঙ্কে গ্রাফ দেখলে ওইটা মানে আগেই বাদ দিয়ে দিতাম। তো পরে আমিও ভয় পাইতাম, তো পরে দেখছি আসলে গ্রাফ বাদ দেওয়াটা বোকামি আর কি। গ্রাফ গ্রাফ বাদ দেওয়াটা বোকামি, পরে সেটা আর কি বুঝতে পারছি, বুঝছিস? হ্যাঁ, বুঝি নাই। প্রীতি কি বললি? ওই তো ওভারকাম এই জিনিসগুলো আস্তে আস্তে ধর প্রথম দিকে যে প্রবলেমগুলো ছিল, ফার্স্ট ইয়ারের প্রবলেমগুলো সেকেন্ড ইয়ারে গিয়ে একটু ঠিকঠাক হয়েছে। সেকেন্ড ইয়ারের প্রবলেমগুলো এই পরীক্ষার আগে আগে ঠিকঠাক হয়েছে। তারপরেও যেসব প্রবলেম ছিল সেগুলা ওই অ্যাডমিশনের সময় গিয়ে ঠিকঠাক হয়েছে। তো এরকম আস্তে আস্তে জিনিসগুলো ঠিকঠাক হবে, তো পেইন নেওয়ার কিছু নাই। আর ফার্স্ট ইয়ার আমি টোটালি গ্রাফ নিয়ে কিছুই বুঝি নাই আর কি, জাস্ট মোটামুটি মুখস্থ রাখা লাগছে। এই জন্যই যে তখন ওই যে জ্যামিতি, সরলরেখা এইসব ওভাবে করা হয়েছিল না বা আইডিয়া ছিল না। তো প্রথম দিকে এগুলা বোঝাটা আসলে একটু কষ্ট হয়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে কেন। না না না, মানে আমি পড়াশোনা করি নাই এটা তো বলি নাই, আমি তো ইন্টারে এসএসসি চেয়ে ইন্টারে বেশি পড়াশোনা করছি, কিন্তু খুব মানে গোছানো পড়াশোনা করছি আর কি, গাধার মতো পড়ি নাই। হ্যাঁ, ওই তো বললাম, এই যে তোকে একটু আগে যে বললাম যে পুরো বই রিডিং পড়বি না এখন, এটা একটা গোছানো পড়ার অংশ। ওকে, আচ্ছা, মানে এগুলো এখন টাইম নষ্ট, ওই টাইমটা এখন নষ্ট করা যাবে না। আচ্ছা, এবার আসি। এই যে ভি বনাম পি এটা নিয়ে আঁকলাম। এরপরে আমরা এইটাকে যদি পি বনাম ভি দেয় তাহলেও গ্রাফটা একই রকম হবে, যদি এখানে পি দিত এখানে ভি দিত গ্রাফটা একই রকম হবে। সো ওটা আর আমি আঁকলাম না। পরেরটায় আসতেছি, পরের গ্রাফটা এরকম হইতে পারে, পি আর ভি, এই পি ভি বনাম পি দিতে পারে অথবা পি ভি বনাম ভি দিতে পারে, এরকম হইতে পারে। গ্রাফটা দুইটা আঁকতেছি আমি, এরকম হইতে পারে পি ভি বনাম পি, অর আমি এখানে অর দিয়ে লিখলাম পি ভি বনাম ভি দিতে পারে। ওকে, যাই দিক, আহ, যদি কোনো এক অক্ষে পিভি দেয়, তো পিভির মান যেহেতু সবসময় কনস্ট্যান্ট, আমি পি এখানে পি বসাই বা ভি বসাই, যেটাই বসাই সেটার মান যতই চেঞ্জ করি না কেন, পিভির মান সবসময় ধ্রুবকই থাকবে। সো এটা একটা স্ট্রেট লাইন হবে, সবসময় একই মান থাকবে। তো এটা হচ্ছে পি। আচ্ছা, আবার বলতেছি, ধর আমরা এখানে চাপ চিন্তা করতেছি, এখানে 1 ATM, এটা 2 ATM, এটা 3 ATM, এভাবে চাপ বসানো আছে। আর এইখানে বসাচ্ছি চাপ আর আয়তনের গুণফল। ধর আমি যখন গ্যাসটার উপরে 1 ATM চাপ ছিল, তখন গ্যাসটার আয়তন ধর ছিল 5 লিটার, এরকম 1 ATM চাপে ছিল 5 লিটার, তাহলে 5 আর 1-এর গুণফল হচ্ছে 5। আমি যখন 2 ATM করে ফেলবো, গ্যাসের উপরে চাপ বাড়াই দিব, তখন আয়তনটা হয়ে যাবে 2.5, যাতে আবার গুণ করলে 5 হয়। যখন 3 বানাবো, তখন এটা এভাবে চেঞ্জ হয়ে যাবে যাতে এখানে 5 আসে। কথা বোঝা গেছে? সব সময় পি আর ভি এর গুণফল 5ই থাকবে। তার মানে এখানে 1 বসাইলেও মান এখানে 5 আসবে, 2 বসাইলেও 5 আসবে, 3 বসাইলেও 5 আসবে, এরকম একটা স্ট্রেট লাইন পাবো। কথা বুঝছিস? ওকে, তো এটার ক্ষেত্রেও এই বিভিন্ন তাপমাত্রার জন্য লেখা এই গ্রাফটা আঁকা যাইতে পারে। এখানে T1, এটা T2, এরকম T3 আঁকা যাইতে পারে। এই যে বলছি আমরা যেহেতু তাপমাত্রা স্থির রেখে এরকম আঁকতে পারি। আচ্ছা, তো এবার আসি, এটা গেল। এইটাকে আবার এভাবে দিতে পারে, এটাকে আবার এভাবে দিতে পারে। হ্যাঁ ভাইয়া, মানে ধর আমি একটা একটা হ্যাঁ, সেটাই বললাম, মানে যতক্ষণ চাপ আর আয়তন চেঞ্জ করব ততক্ষণ তাপমাত্রা স্থির, মানে ব্যাপারটা এরকম। ধর আমরা এখন এই রুমের মধ্যে টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এখন একটা পাত্রে গ্যাস নিলাম, তো এই গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এই গ্যাসটার উপরে একবার 1 ATM চাপ দিলাম, একবার 5 ATM চাপ দিলাম, 2 ATM চাপ দিলাম, এভাবে এই গ্রাফটা আঁকলাম। এটা হচ্ছে ধর T1 তাপমাত্রায়। একইভাবে আবার আমি তাপমাত্রা চেঞ্জ করে নিলাম গ্যাসটার, যে 30 ডিগ্রি সেলসিয়াস, ওখানে আবার 1 ATM বানাইলাম, 2 ATM বানাইলাম, তখন যে গ্রাফটা সেটা এইটা, এরকম। কথা বুঝছিস? পুরো একটা এক্সপেরিমেন্ট চালানোর সময় আমার তাপমাত্রাটা স্থির। তুই যে কোশ্চেনটা করলি এই একই, মানে আমার কনফিউশন এটা আমারও ছিল,
যে আমি বলতেছি তাপমাত্রা স্থির, তাইলে এখানে এত তাপমাত্রা কেন লিখতেছি? এগুলা হচ্ছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য একটা নির্দিষ্ট এক্সপেরিমেন্ট করা এরকম। আচ্ছা, এবার আসি, এই গ্রাফটা কি এভাবে বলতে পারে, একই জিনিস আর কি, জাস্ট খালি অক্ষ চেঞ্জ করে দিতে পারে, যে এই বরাবর পিভি দিল আর এই বরাবর পি অর ভি। ওকে, পি অর ভি। তো তখন গ্রাফটা জাস্ট স্ট্রেট লাইন, এটা হয়েছিল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এবার ওয়াই অক্ষের সমান্তরাল হবে, মানে পি ভি যাই চেঞ্জ করি না কেন, এখানে পি এর মান বা ভি এর মান যাই চেঞ্জ করি না কেন, পি ভির মান সবসময় একই, একটাই আসবে, সেটা এরকম কিছু একটা হইতে পারে। ওকে, গ্রাফটা এরকম হবে। তো এটাও যদি টি অন তাপমাত্রা টি টু তাপমাত্রার জন্য আঁকি, এরকম একই বিভিন্ন রেখা আসবে। আচ্ছা, এইটুক নিয়ে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আরো কয়েকটা আরেকটা গ্রাফ বাদ আছে। ওকে, আমরা আরেকটা সম্পর্ক, মানে আর কি, ওই যে বয়েলের সূত্রের দ্বিতীয় লাইনটা আমি এভাবে লিখছিলাম 1/p। তো এখন এইটা থেকে আরেকটা গ্রাফ দিতে পারি, সেটা হচ্ছে এরকম, যে এক্স অক্ষ বরাবর 1/p বসাইলো আর অয় অক্ষ বরাবর ভি বসাইলো, এরকম হইলো। তো এখন আমাদের সেই সরল রেখার মেথড খাটাইতে হবে। আমরা এই ইকুয়েশনে যদি দেখি, এটাকে অয় অক্ষ বরাবর বসাইছি, ভি কে অয় অক্ষ বরাবর, তার মানে এটা ওয়াই, আর 1/p এই পুরাটাকে বসাইছি আমরা এক্স অক্ষ বরাবর, তার মানে এটা এক্স, আর মাঝখানে একটা কনস্ট্যান্ট, তার মানে ওইটাকে আমরা এম ধরতে পারি, তাহলে y ইকুয়ালস টু এম এক্স, তার মানে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, এরকম কিছু একটা। তো এটাও বিভিন্ন তাপমাত্রার জন্য যদি আঁকি, এটা যদি টি অন হয়, এরকম আমি টি টুর জন্য আরেকটা পাবো, টি থ্রির জন্য আরেকটা পাবো, এরকম আরো আঁকা যাইতে পারে। আচ্ছা, এই গ্রাফটাই আবার এভাবে দিতে পারে, এইখানে 1/p দিতে পারে, এখানে ভি দিতে পারে, কিন্তু গ্রাফ দেখতে একই রকম হবে। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু পরে গিয়ে ওইটা বুঝবো, যে আমরা যখন তিনটা সম্পর্ক একবারে দেখে ফেলবো, যে পি ভি টি এর সম্পর্ক, তখন আমরা একটু এটা নিয়ে জাজ করব, যে টি অন বড় না টি টু বড়, এগুলো নিয়ে আবার আমরা কথা বলবো, মনে করাই দিস, আমার এমনি মনে থাকবে। আচ্ছা, একটু দাঁড়া, একটা মেসেজ রিপ্লাই দিয়ে নি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই শেপ হইলো কেন, এই শেপ হইলো কেন, এই তো, হ্যাঁ, মানে যে কোনো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে বাড়লে কমে যায়। তাহলে ধর 1 ATM এর সময় আয়তন ধর ছিল 5, 2 ATM এর সময় সেটা 2.5 হয়ে গেছে, তাহলে একটু নিচে নেমে আসবে, 3 তে আর একটু নিচে, এভাবে আস্তে আস্তে নামবে। বুঝছিস? হ্যাঁ, এটা বুঝিস নাই? হ্যাঁ, একই রকম গ্রাফ হবে, এই 1/p কে যদি এখানে দেয়, গ্রাফটা একই রকম হবে। তখন তুই জাস্ট y ইকুয়ালস টু mx না আসুক, এই কে কে, আচ্ছা আচ্ছা, ওর কথা যেটা আমি একটু এটা দেখাই দিই। ও বলতেছে আমি যদি এখানে 1/p দিই আর এইখানে যদি ভি দিই, তখন গ্রাফটা কেমন হবে, এবং y ইকুয়ালস টু mx হবে না। কেন হবে না, দেখ, এই যে হচ্ছে তো, আমরা এখন 1/p কে অয় অক্ষ বরাবর বসাবো, তাহলে আমি এই কে কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি অবস্থা হবে, দেখ, এরকম আসতেছে 1/p, দ্বিতীয় লাইনে এটা লিখলাম, এখানে আসতেছে 1/k, আর এখানে আসতেছে ইন্টু ভি, এরকম আসতেছে। এখন 1/k কনস্ট্যান্টকে যদি আমি ব্যস্তানুপাতিক করি বা যাই করি না কেন, কনস্ট্যান্ট সাথে যাই গুণ করি, সেটা আবার নতুন গুণ বা ভাগ করি, নতুন একটা কনস্ট্যান্ট আসবে, তার মানে এটাকে আমি কে প্রাইম দিয়ে লিখতে পারি, তাহলে আবার ওই একই দাঁড়াচ্ছে, এটা ওয়াই, এটা এম, এটা এক্স। কথা কি বোঝা গেছে? সো গ্রাফ দেখতে একই রকম। আচ্ছা, তাহলে এবার দাঁড়া একটু, এইবার তারপরে একটা অনুসিদ্ধান্ত, মানে বয়েলের সূত্রের একটা অনুসিদ্ধান্ত লিখতে যাচ্ছি, আর এটা মুছলাম। প্রীতি বুঝছিস তো নাকি? ওকে, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত,
প্রত্যেকটারই এরকম অনুসিদ্ধান্ত আছে। তো আমরা এই মাত্র লিখে আসলাম বয়েলের সূত্রকে আবার এভাবে লেখা যায় P1 V1 ইকুয়ালস টু P2 V2। তো আমরা বলছি এখানে ভরটা স্থির থাকবে এরকম। তো ভর যদি স্থির থাকে, ওই লিখে দিয়েছিলাম তাপমাত্রা স্থির আর ভর স্থির। তা আমি ওই গ্যাসের ঘনত্বকে আমরা এভাবে লিখতে পারি, ঘনত্ব ডি ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব ডি ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন। তাইলে যেহেতু ভর ঠিক আছে কিন্তু আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে চাপের সাথে বা প্রেসারের সাথে, তাহলে আমি এখানে P1 যখন আয়তন V1, তো এখান থেকে আমরা ভি সমান সমান লিখতে পারি, এই ডি দিয়ে কিন্তু ডেন্সিটি বা ঘনত্ব বোঝাচ্ছি, ভি সমান সমান হচ্ছে এম বাই ডি। তাহলে এই V1 এর জায়গায় বসাচ্ছি এম বাই D1, আর এইখানে P2 V2 জায়গায় বসাচ্ছি এম বাই D2। ওকে, ডি দিয়ে আমি ডেন্সিটি বুঝাচ্ছি, আর এম দুই সাইডে কনস্ট্যান্ট কেন, কারণ প্রথমেই সূত্রে বলে নিছি স্থির ভর থাকবে এখানে। তাইলে জাস্ট এরকম দাঁড়াচ্ছে, তার মানে বয়েলের সূত্র থেকে আমরা চাপের সাথে ঘনত্বের একটা সম্পর্ক পাচ্ছি, P1 বাই D1 ইকুয়ালস টু P2 বাই D2। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। সুতরাং P বাই D ইকুয়ালস টু ধ্রুবক, অর্থাৎ P ইজ সমানুপাতিক বা প্রপোর্শনাল ডেন্সিটি, মানে প্রেসার হচ্ছে ঘনত্বের সমানুপাতিক যখন কি কি স্থির, যখন টি স্থির, টি ভর স্থির, এগুলা যখন স্থির থাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাপমাত্রা আর ভর স্থির। দেখ আমরা বয়েলের সূত্র থেকে আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, যে চাপের সাথে ঘনত্ব সম্পর্কটা পেয়ে গেলাম, যে চাপ আর আয়তন সরি চাপ আর ঘনত্ব পরস্পরের সমানুপাতিক, চাপ বাড়াই দিলে ঘনত্ব বেড়ে যাবে গ্যাসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্রকে মার্ক করে রাখতে পারি, এটা একটা আর এইটাকে, অবশ্যই এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। কেউ না বুঝলে বল। হ্যাঁ বল। হ্যাঁ 1100, মানে তোর ভিউজ কি 1100 হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তুই সারাদিন ওগুলা অ্যানালিটিক্স দেখতে থাকিস? আচ্ছা ভালো। হ্যাঁ এটা দেখা লাগে, দেখলে অনেক শান্তি লাগে না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ বল আর কিছু। ওকে ঠিক আছে। আচ্ছা এবারে তো আমরা পরের সূত্রে চলে যাচ্ছি, চার্লসের সূত্র। পরের সূত্র হচ্ছে চার্লসের সূত্র। আর এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এটা থেকে মানে তোদের জন্য একটা মানে সহজ ওয়ে হচ্ছে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুই ক্ষেত্রেই তোরা এরকম চ্যাপ্টার বাছাই করে নিয়ে ইজিলি 5টা সেট অ্যান্সার করা যায়। তো এই পরিবেশ রসায়নটাকে খুব ভালো করে পড়লে এখান থেকে 2 সেট তুই মাস্ট পাচ্ছিস, এবং 2 সেট খুব সুন্দরভাবে অ্যান্সার করার মতো কোশ্চেন আসে। সো এখান থেকে 2 সেট পাবি। আর ওই পরিমাণগত রসায়ন সেখান থেকে আরো 2 সেট পাবি। তাহলে এইখানে 4 সেট হয়ে যায় যদি ভালো করে করতে পারিস। তো এখন কথা হচ্ছে ওই পরিমাণগত রসায়ন থেকে কখনো একটা দিতে পারে, আর ওই যে ওইটার নাম কি, ওই পরিবেশ রসায়ন তড়িৎ রসায়ন থেকে একটা দিতে পারে, এরকম করতে পারে। অথবা পরিমাণগত রসায়ন থেকে 2টা দিতে পারে, ইসের থেকে একটা দিতে পারে, ওই ওই যে তড়িৎ রসায়ন থেকে একটা দিতে পারে, মানে ওভাবে ব্যালেন্স করে। তার মানে তুই এই চ্যাপ্টার গুলা থেকে একদম মাস্ট কিছু কোশ্চেন পাবি। সো ধর যদি কেউ ভালো করে এই যে সেকেন্ড পেপারে কেউ যদি ভালো করে ওই পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন আর 4 নাম্বার জৈব যৌগ বাদও দিয়ে দেয় 5 নাম্বারটা পরে, তাহলেও সে ফুল অ্যান্সার করতে পারতেছে ভালো মতো। যদি আমরা ওইটা অবশ্যই সাজেস্ট করি না, কারণ পরে জৈব যৌগ নিয়ে নিলে ঝামেলা হয়, কিন্তু ইজিলি এই জিনিসগুলা পারা যায় এবং কমন কমন কোশ্চেন গুলাই আসে। আচ্ছা এবার আসি পরের যেটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র, তো চার্লস হচ্ছে বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির ছিল, চার্লসের ক্ষেত্রে চাপ স্থির আর কি। ও যেটা বলছে, ও আমরা ফার্স্টে ওর অ্যাকচুয়াল বিবৃতিটা, তারপরে ওর আর একটা বিকল্প বিবৃতি দেখবো। ওর অ্যাকচুয়াল বিবৃতিটা এরকম, যে আমরা কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে
প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে একটা গ্যাস এখন 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, এই তাপমাত্রা থেকে তার প্রতি ডিগ্রি সেলসিয়াস তার গ্যাসের তাপমাত্রা, ওই গ্যাসটার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো অথবা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করব। তাতে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য ওই গ্যাসের আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 অংশ করে বাড়বে অথবা কমবে। আমি সেটা লিখে দেখাচ্ছি ব্যাপারটা কিরকম। একটু 9-10-এর ইয়াতে চলে যায়। যেমন 9-10-এ আমরা এভাবে, যেমন ধরো যে তাপমাত্রা বাড়াইলে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেটাকে আমরা কিভাবে লিখতাম, এরকম করে লিখতাম যে একটা বস্তুর আদি দৈর্ঘ্য যদি L1 থাকে, বলতো যে শেষ দৈর্ঘ্যটা L2 হয়ে গেছে, এরকম বলতো, এবং বলে দিত যে তাপমাত্রা বাড়ানোর ফলে 5% দৈর্ঘ্য বেড়ে গেছে, এরকম যদি বলতো, তখন আমরা কি করতাম, এই শেষ দৈর্ঘ্য সমান সমান এভাবে লিখতাম L1 প্লাস এখানে লিখতাম এরকম 5% L1, তাই না? মানে L1 আগে যা ছিল তার সাথে আরো 5% L1 যুক্ত হয়ে শেষ দৈর্ঘ্যটা হয়েছে, মনে আছে? 9-10-এ এরকম করে লিখতাম। ওকে, আচ্ছা, তো ঠিক ওরকম ভাবেই যদি আমি এখন লিখি যে আমি একটা গ্যাসের তাপমাত্রা এখন আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, মানে তার এখন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার যে আয়তন সেটাকে আমি আদি আয়তন বা সেটাকে আমি এরকম V0 দিয়ে দেখালাম, এই V0 দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন বোঝাচ্ছি। এখন চার্লস বলতেছে আমি এর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিই, তাহলে আয়তনটা কতখানি বেড়ে যাবে, এই যে নতুন, আগের বার যেমন 5%, চার্লস বলতেছে এই যে আয়তন ছিল V0, এই V0 এর 1/273 অংশ বেড়ে যাবে। তার মানে শেষ আয়তনটা বের করতে চাইলে আমার এখানে এই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য যেটা হয়েছে V1 দিয়ে লিখলাম আর কি। তো এরকম কথাটা বলছে। তো এটাকেই আমরা যদি বলি যে থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াই ফেলছি, তো আয়তনটা এই তাপমাত্রাটা থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াই ফেলছি, তো এইখানে তখন আমার লেখা লাগবে ভি থিটা, আর এখানে 1 ডিগ্রি বাড়াইলে যেহেতু 1 ডিগ্রি 1/273 করে বাড়ে, তাহলে থিটা ডিগ্রি বাড়াইলে থিটা/273 হবে। তো বয়েলের মেইন সূত্রের কথাটা এরকম ছিল। তো আবার বলতেছি, চাপ স্থির থাকলে, পি স্থির থাকলে, মানে একটা গ্যাসের পি স্থির, একই সাথে ভরও স্থির, এম স্থির। ওকে, প্রত্যেকটা ক্ষেত্রেই ভর স্থির। তো এই গ্যাসের চাপ স্থির রেখে আমরা গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1, 2, 3 যাই বাড়াই না কেন, প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ানো বা কমানোর জন্য নতুন যে আয়তন পাবো সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে তার যে আয়তন ছিল তার তুলনায় কত করে বাড়বে, থিটা মানে আর কি 1/273 করে বাড়বে। তার মানে থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলে থিটা/273 অংশ বেড়ে যাবে, আর যদি কমাই দিই তাহলে এখানে মাইনাস হবে জাস্ট। ওকে, এটা সবাই বুঝছিস কিনা? আচ্ছা, এটা যদি বুঝিস, এখন এইটার থেকে আমরা একটা গ্রাফ আঁকবো, এটা থেকে একটা গ্রাফ আঁকবো। তার আগে আচ্ছা, একটু গ্রাফ আঁকে নেই আগে। আচ্ছা, এবার গ্রাফ আঁকতেছি হচ্ছে থিটা, এই যে এখানে থিটা আছে, থিটার সাথে ভি এর সম্পর্ক, এই ভি থিটার সম্পর্ক আর কি, এভাবে একটা গ্রাফ আঁকবো। তাহলে আমার গ্রাফটা এরকম হবে এবার। এটা হচ্ছে 0, এইদিকে হচ্ছে প্লাস মান, মানে 1, 2, 3 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে হচ্ছে মাইনাস। ওকে, আর আমি অয়ক্ষ বরাবর ভি থিটাকে অয়ক্ষ বরাবর বসাচ্ছি, এটাকে ভি থিটা বা শুধু ভি দিয়ে দেখাইতে পারি, সমস্যা নেই, একই ব্যাপার। আচ্ছা, আর এই বরাবর আমরা থিটা বসাচ্ছি, এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস অবশ্যই, হ্যাঁ, এই বরাবরটা আমরা থিটা বসাচ্ছি যেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এবার এই গ্রাফটা আমরা যদি ওই সরল রেখা অনুযায়ী দেখি, এটাকে অয় অক্ষ বরাবর বসাইছি, থিটাকে এক্স অক্ষ বরাবর বসাইছি, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই থিটা হচ্ছে এক্স। তো আমি এই থিটাকে এক্স অক্ষ বরাবর রাখার জন্য এটাকে আর একটু গোছায় এভাবে লিখলাম, V0 এর নিচে 273 নিয়ে আসলাম, আর থিটাটাকে এখানে লিখলাম। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ওই থিটা হয়ে যাচ্ছে এক্স, আর এটুকু একটা কনস্ট্যান্ট জিনিস, কারণ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসে, যেমন 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে এটা একটা কনস্ট্যান্ট জিনিস, 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের আয়তন। আর
এই 273 এটাও কনস্ট্যান্ট, এই পুরোটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা এম হিসাবে ধরতে পারি। তাহলে এম এক্স আসলো প্লাস এই যে এটা 0°C আয়তন, এটাও একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সি হিসাবে ধরতে পারি। তার মানে আমার গ্রাফটা এবার এরকম হচ্ছে। আচ্ছা আবার বলতেছি, ভি থিটাকে আমি অয় অক্ষ বরাবর বসাইছি। ভি নট একটা কনস্ট্যান্ট জিনিস, ভি নট মানে কি ছিল 0°C আয়তন। তো আমরা যেমন পরে আসছি যে 0° এসটিপিতে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, ওটা কিন্তু একদম নির্দিষ্ট। এসটিপি মানে কি ছিল 0°C আর 1 atm চাপ। তার মানে 0°C একটা গ্যাসের যে আয়তন সেটা স্থির। তো ওই ভি নটটা সবসময় স্থির হবে, সেটা একটা কনস্ট্যান্ট দিয়ে দেখাইছি। আবার এইখানে ভি নট কনস্ট্যান্ট, 273 একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভাগ হইলে ওটাও একটা কনস্ট্যান্ট হবে, এটাকে এম দিয়ে দেখাইছি। তাহলে পুরা ব্যাপার, আর এটা তো এক্স অক্ষ বরাবর বসাইছি, এই জন্য এটাকে এক্স লিখছি থিটাকে। তাহলে পুরা সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে y = mx + c। দেখে এইটুকু বুঝছিস কিনা? আচ্ছা এটা যদি বুঝিস তাহলে এবার গ্রাফটা কিরকম হবে। এই y = mx + c হচ্ছে অয় অক্ষকে ছেদকারী একটা সরলরেখা, তার মানে গ্রাফটা এরকম হবে। সেটা অয় অক্ষকে ছেদ করবে, অয় অক্ষকে ছেদ করবে, এরকম হবে। তো এই যে ছেদ করা অংশটুকু অয় অক্ষকে যে অংশটায় ছেদ করে সেইটার অংশ, সেইটা হচ্ছে আমরা এই সি দিয়ে দেখাই। সি এর পরিচয়টা ছিল অয় অক্ষ থেকে ছেদকারী অংশের পরিমাণ, তাহলে এই সি হচ্ছে ভি নট। তার মানে এইটুকের মান হচ্ছে ভি নট। ওকে, সেটা যদি 1 মোল গ্যাসের জন্য হয় তাহলে এটার মান হবে 22.4 লিটার। ওকে, এইটুকে কারো কোনো প্রবলেম আছে? এইটুকে কারো যদি কোনো প্রবলেম না থাকে, এখন আমরা এটা বুঝতে পারতেছি যে এই গ্রাফটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই অয় অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। তো আমরা এটাকে পিছনের দিকে একটু ডট লাইন দিয়ে বাড়াইলাম। তো এখন কোন বিন্দুতে ছেদ করবে এই বিন্দুর তাপমাত্রাটা আমরা নির্ণয় করতে চাই। তো আমরা নর্মাল ম্যাথ খাটাবো এখানে। আমরা জানি এই যে এই বিন্দুটায় যে এক্স আর ওয়াই স্থানাঙ্ক, এইখানে এক্স স্থানাঙ্কের মান আছে কিন্তু ওয়াই স্থানাঙ্কের মান 0, তাই না? এই বিন্দুতে ওয়াই স্থানাঙ্কের মান 0। আই পূজা বুঝতেছিস? আর এক্স স্থানাঙ্কের মানটা কত আমরা বের করব কিভাবে? এই সমীকরণ থেকেই, আমাদের নর্মাল ম্যাথ। আমরা চাচ্ছি এবার থিটা এর মান কত হবে, এখানে থিটার মান কত হবে সেটা বের করতে চাচ্ছি, যখন এই ভি থিটার মান মানে অয় অক্ষে যেটা বসানো আছে সেটার মান 0। তার মানে আমি এই সমীকরণের মধ্যে ভি থিটার জায়গায় 0 বসাবো। এই যে ভি থিটার মান 0 হবে, অয় অক্ষের অয় স্থানাঙ্কের মান 0 হবে, আর এটা থাকবে ভি নট প্লাস এখানে ভি নট বাই 273। আমি চাচ্ছি এই থিটার মানটা কত সেটা বের করতে, থিটার মানটা কত সেটা বের করতে যাচ্ছি। তাহলে পরের লাইন কিরকম আসতেছে, এই ভি নটটা এই সাইডে চলে আসবে, এই ভি নটটা এই সাইডে চলে আসবে। এই সাইডে চলে আসলে যেটা হয় আমি এইখানেই লিখতেছি ভি নট যদি এই সাইডে চলে আসে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভি নট। ভি নটটা এই সাইডে চলে আসলে হয়ে যাবে মাইনাস ভি নট, তাহলে আমাদের এখানে ভি নট কাটাকাটি চলে যাবে। তার মানে থিটা ইকুয়ালসটা আসবে মাইনাস 273, থিটার মান আসবে মাইনাস 273°C, 273°C। ফারাবি বুঝছিস কিনা? তার মানে এখানে এক্স স্থানাঙ্কের মান পাচ্ছি আমরা মাইনাস 273°C, মানে এইখানে তাপমাত্রার মানটা হচ্ছে মাইনাস 273। ফারাবি বুঝছিস কিনা? আচ্ছা এইখান থেকে বুঝছিস, এই যে ভি থিটার জায়গায় যে 0 বসাইছিলাম, ধর তোকে যদি অঙ্ক ওই যে জ্যামিতির এরকম একটা অঙ্ক দেয় যে এই সরল রেখা কোন বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেটা বের করতে বলে, তাহলে তুই কি করতি, ওই সরল রেখা সমীকরণে অয় এর জায়গায় 0 বসাইতে হইতো, কারণ অয় স্থানাঙ্কটা 0 হয়। তা আমরা তাই করছি, এই সরল রেখার সমীকরণ যেহেতু এইটা, এই সমীকরণে অয় স্থানাঙ্কে 0 বসাইছি, মানে ভি থিটা অয় বরাবর আমরা ভি বসাইছিলাম, এইটার জায়গায় 0 বসাইছিলাম। এখানে ভি নট ছিল, এখানে ভি নট বাই 273, থিটা সবই ছিল। পরের লাইনে ভি নটকে এই পাশে আনলাম, মাইনাস হয়ে গেল, ভি নট কাটাকাটি গেলে এখানে -1 থাকবে,
273 এই পাশে গুণ হয়ে গেলে -273 হবে। তার মানে থিটার মান পাইছি 273, মানে এই বিন্দুতে এক্স স্থানাঙ্কটা হচ্ছে -273। এটুক বুঝছিস? আচ্ছা, তাহলে এবার আমার কথা হচ্ছে এই -273 তাহলে কি বুঝাচ্ছে? -273 কি হচ্ছে? -273 একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে না? এই ভি থিটা বলে কিচ্ছু থাকতেছে না। ভি থিটা দিয়ে আমরা আয়তন বুঝাচ্ছিলাম, এখানে শূন্য হয়ে যাচ্ছে। বা এই যে এখানে আমি মান বসায় দেখাই তাইলেও হচ্ছে। দেখ, আমি যদি এখানে থিটার মান -273 বসাই, থিটার মান এখানে যদি -273 বসাই, তাহলে এই যে -1 আসবে, ভি নট কাটা যাবে, ভি থিটা ইকুয়ালস টু 0 আসবে। তার মানে বোঝা যাচ্ছে -273°C তাপমাত্রাটা এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, সেটা যে গ্যাসই হোক। এটা বুঝছিস কিনা সবাই? কারণ আমরা প্রথমেই বলছি যে গ্যাসের তাপমাত্রা কমাইতে থাকলে গ্যাস সংকুচিত হয়ে আসতে থাকে, তাপমাত্রা বাড়াইতে থাকলে প্রসারিত হইতে থাকে। তাহলে যখন আমি গ্যাসটাকে এরকম তাপমাত্রা কমাইতে থাকবো, কমাইতে কমাইতে যদি -273°C নিয়ে যাই, তখন গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে। সো এই তাপমাত্রাটা, হ্যাঁ, আয়তন শূন্য হয়ে যাবে, গ্যাসের কোনো আয়তন থাকবে না, 0 হয়ে যাবে। তবে আচ্ছা, আমি একটু পরে আসতেছি জিনিসটা। তার মানে এই -273 তাপমাত্রাটা এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন থিওরিটিক্যালি, আমি কথাটা এখানে বলতেছি থিওরিটিক্যালি, কারণ আমরা এই ক্যালকুলেশন করে দেখলাম, গ্রাফেও দেখলাম, প্লাস এখানেও দেখলাম, 0 হয়ে যাচ্ছে। তো এই তাপমাত্রাটার একটা নাম আছে, এই তাপমাত্রাটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তো পরীক্ষায় এটা আসবে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। এবং এভাবে কোশ্চেনটা আসে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করো, তখন এরকম গ্রাফ এঁকে এই ক্যালকুলেশনটা করে দেখাইতে হবে যে এই তাপমাত্রাটায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘ নাম্বারের জন্য আসে। আচ্ছা, তো এখন আচ্ছা, গ্রাফটা আবার বুঝাইতে হবে সবার জন্যই। কি গ্রাফে প্রবলেম? গ্রাফ তো আচ্ছা পূজা, তোর জন্য আরেকবার বলি যে গ্রাফটার অয় অক্ষ বরাবর আমি এটা বসাইছি, সো এটা ওয়াই, এক্স অক্ষ বরাবর থিটাটা বসাইছি, সেটা এক্স ছিল, এইটুক কনস্ট্যান্ট সেটা এম, এইটুক কনস্ট্যান্টকে আমি সি ধরছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হয় এক্স অয় অক্ষকে ছেদকারী সরলরেখা। তো আমি একটা এই যে অয় অক্ষকে ছেদকারী সরলরেখা আঁকছি, এবং অয় অক্ষকে যে অংশটুকু অয় অক্ষর সে কেটে নেয় সেটার মানটা হয় সি এর সমান। তো এটাই যে ভি নট। ওকে, এটাই আঁকছি। আর কোন বিন্দুতে ছেদ করবে সেটা বের করার জন্য আরেকটা ক্যালকুলেশন করলাম। তো এটাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। তো পরীক্ষায় আসবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করো, তখন চার্লসের সূত্র লিখে এই গ্রাফটা এঁকে এইটুকু পর্যন্ত আসা লাগবে। আচ্ছা, এখন আমি আসি, আমি বললাম যে থিওরিটিক্যালি শূন্য হয়, প্র্যাকটিক্যালি এই -273°C পর্যন্ত যাওয়াটা অনেক কষ্টসাধ্য। কারণ গ্যাসের তাপমাত্রা কমাইতে গেলে গ্যাস ফার্স্টে ঠান্ডা হয়ে তরল হয়ে যায়, আরো কমাইলে তখন সেটা কঠিন হয়ে যায়। এজন্য যদিও মানে আমরা -268 পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে, তবে তাতে বোঝা যায় যে -273 পর্যন্ত গেলে শূন্য হবে। সো থিওরিটিক্যালি যেটা আসতেছে সেটা প্র্যাকটিক্যালিও করা সম্ভব, যদি আমরা ঠিকভাবে কন্ডিশনটা মেনটেন করতে পারি। আচ্ছা, তো এটাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। তো এখন এইটার জন্য এই ক্ষেত্রেও আমরা এই গ্রাফটা আঁকছি আমরা কি স্থির রেখে, এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা স্থির ছিল না, এই ক্ষেত্রে ছিল চাপ স্থির। তো এই গ্রাফের ক্ষেত্রে এই গ্রাফটা যদি আমি আরো কয়েকটা একাধিক লাইন আঁকি, ধর এরকম আরো চাপ নেই, ধর এটা হচ্ছে পি অন চাপে, এটা আঁকছি আমি পি অন চাপে, এরকম আরেকটা যদি গ্রাফ আঁকি পি টু চাপে, তখন অবশ্যই যে ভি নটের মান চেঞ্জ হবে, কারণ ওই এসটিপি গ্যাসের ওই যে 1 মোল গ্যাসের আয়তন যে 22.4 লিটার, এটা কিন্তু 0°C আর 1 atm এ। যদি আমি তাপমাত্রা চাপ চেঞ্জ করি তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। তো তবে যাই নেই না কেন, সবসময় সেটাকে পিছনে বাড়াইলে এই 273 এসেই ছেদ করবে, ব্যাপারটা এরকম হবে। এমন ভাবে আসবে গ্রাফটা, সবসময় এই 273 এসে ছেদ করবে। তো এইখানেও পি ওয়ান বড় না পি টু বড় সেটাও বের করা যাবে, আমরা সামনে গিয়ে সেটা দেখব। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখন আরেকটা ব্যাপারে আসতেছি। আমরা তাপমাত্রার যে স্কেল পড়ছিলাম, একটা সেলসিয়াস স্কেল আর একটা ক্যালভিন স্কেল। এই ক্যালভিন স্কেলের ধারণাটা এখান থেকে আসছে, ক্যালভিন স্কেলের ধারণাটা এখান থেকে আসছে।
লর্ড ক্যালভিন সে তার স্কেলটা শুরু, আই মিন তার স্কেলে শুরু, সেলসিয়াস স্কেলে শুরু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, যেটাকে আমরা পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা বলি। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটাকে সেলসিয়াস তার স্কেলে শুরু ধরে নিছিল, কিন্তু ক্যালভিন তার স্কেলে শুরুটা সেলসিয়াস ওই পানির ত্রৈধবিন্দুকে ধরে নাই, সে এই যে এইটাকে ধরছে, পরম শূন্য তাপমাত্রাকে তার স্কেলের শুরু ধরছে ক্যালভিন। তাইলে এই ক্যালভিনের স্কেল যদি আমি এখান থেকে আনতে যাই তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখ। তাহলে ক্যালভিন স্কেল, আমরা এখন এটাও আসে পরীক্ষায় যে চার্লসের সূত্র থেকে ক্যালভিন স্কেল প্রতিষ্ঠা করো বা ক্যালভিন স্কেল প্রতিষ্ঠার সমীকরণটা লেখো। তাহলে ক্যালভিন কি করছে, যেহেতু এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সো এইটাকেও তার স্কেলে শুরু ধরে নিছে। তার মানে এই -273 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটাকে সে তার স্কেলের 0 ধরে নিছে। তাইলে এইটা 0 ক্যালভিন, এটা 0 ক্যালভিন। ওকে, আচ্ছা, তাইলে আমি এবার উভয় পক্ষে 273 যোগ করতেছি, উভয় পক্ষে 273 যোগ করতেছি। -273 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস, এইখানে 0 প্লাস 273 ক্যালভিন। তো ব্যাপারটা এরকম আসতেছে, উভয় পক্ষে যখন 273 যোগ করতেছি তখন এরকম আসতেছে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু আসতেছে 0 প্লাস 273 ক্যালভিন। তো এখন উভয় পক্ষে যদি আমি 1 যোগ করি তাহলে এরকম আসতেছে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 1 প্লাস 273 ক্যালভিন। তার মানে আমি যদি থিটা যোগ করি, আই মিন এটা যদি যে কোনো তাপমাত্রা θ°C হয়, তাহলে তখন এটা দাঁড়াচ্ছে থিটা প্লাস 273 ক্যালভিন। এই যে আমরা সেলসিয়াস স্কেল আর ক্যালভিন স্কেলের সম্পর্ক পেয়ে গেলাম, সেলসিয়াস স্কেল আর ক্যালভিন স্কেলের সম্পর্ক পেয়ে গেলাম, মানে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রাটা হবে সেটাকে আমি যদি ক্যালভিন স্কেলে পাইতে যাই তার সাথে 273 যোগ করা লাগে। ওকে, তো এই কোশ্চেন যদি আসে তাহলে আমরা ওই গ্রাফ পর্যন্ত করার পরে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দেওয়ার পরে এইটুক করে দেব, এইটুক করে দিব। এইটাই হচ্ছে ওই ক্যালভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের সম্পর্ক। তো এবার আসি, এই যে থিটার সাথে 273 যোগ করলে যে তাপমাত্রাটা আমরা পাই এটাকে আমরা পরম তাপমাত্রা বলি, এটাকে আমরা পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রা বলি, যেটাকে আমরা টি দিয়ে দেখাই, বড় হাতের টি, কখনো এটাকে এ দিয়ে দেখাই, অ্যাবসোলিউট এভাবেও দেখায়। তো এটাকে আমরা সুতরাং পরের লাইনে, সুতরাং এই θ°C ইকুয়ালস টু এইখানে ক্যাপিটাল টি ক্যালভিন লিখলাম, ক্যাপিটাল টি ক্যালভিন, মানে ওই থিটা প্লাস 273 কে আমরা টি দিয়ে দেখাই ক্যালভিন। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই তোর আচ্ছা, তো পরের জিনিসটা হচ্ছে আমরা ওই চার্লসের সূত্রের বিকল্প বিবৃতিটা দেখব। তো বিকল্প বিবৃতিটা দেখার জন্য চার্লস যেভাবে প্রথমে সূত্রটা বলছিল ওটা আগে লিখি। যে ব্যাপারটা এরকম ছিল, ভি থিটা ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা বাই 273, এটা ছিল চার্লসের কথা। তো এই ভি থিটার পরিচয় হচ্ছে θ°C গ্যাসের আয়তন, ভি নটের পরিচয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন, আর থিটা হচ্ছে ওই θ°C তাপমাত্রা। তো এখন এটাকে যদি আমি একটু এভাবে লিখি, ভি নটটা যদি কমন নেই তাহলে এরকম আসতেছে ভি নট 1 প্লাস থিটা বাই 273, এটাকে আবার এভাবে লেখা যায় ভি নট, এটাকে যদি লসাগু করি তাহলে এরকম আসতেছে 273, উপরে হচ্ছে 273 প্লাস থিটা, 273 প্লাস থিটা। তো একটু আগে আমরা এই 273 প্লাস থিটা এটাকে টি দিয়ে দেখাইছি, একটু আগে আমরা এটাকে টি দিয়ে দেখাইছি, তাহলে আমি পরের লাইনটা এটা লিখতে পারি, পরের লাইনটাকে আমি এটা লিখতে পারি, ভি থিটার জায়গায় শুধু ভি লিখলাম, ভি থিটার জায়গায় শুধু ভি লিখতেছি, আর ওই ভি নট যেটা সেটার নিচে 273 কে নিয়ে আসতেছি, মানে এরকম ভি নট বাই 273 ইন্টু এই 273 প্লাস থিটা, যেটাকে একটু আগে টি দিয়ে দেখাইছি এটাকে এখন আমি টি দিয়ে দেখাইলাম। তো এরকম দাঁড়াইলো। হ্যাঁ, তাইলে আমাদের এখন যেটা চলে আসতেছে, এই ভি নট হচ্ছে কনস্ট্যান্ট, 273 কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট
আচ্ছা এভাবে লিখি, ইকুয়ালস টু কে টি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি ভি ইজ প্রপোর্শনাল টু টি যখন চাপ স্থির, চাপ আর ভর স্থির আর কি, তো যখন পি স্থির। ভরটা বারবার আর বলা দরকার নাই। তার মানে এবার চার্লসের সূত্রটাকে এভাবেও আমরা বলতে পারি যে চাপ স্থির থাকলে একটা গ্যাসের আয়তন হবে তার তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়াই দিলে গ্যাসের আয়তন বেড়ে যাবে, তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমে যাবে। তাপমাত্রাটা অবশ্যই এটা উল্লেখ করে দিতে হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা বলতে হবে, সেলসিয়াস না, কিন্তু তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আই ফারাবি, কোশ্চেন আছে নাকি? আচ্ছা, তোর কি এরকম একটু টাইম নিয়ে বোঝা লাগে? আচ্ছা দেখ, তাহলে এখানে আমি কয়েকটা সূত্র, একটা হচ্ছে এইটা, আবার আবার গ্রাফ আঁকবো তো, তারপরে যখন যদি মনে হয় যে আজকে বেশি হয়ে গেছে তাহলে এই গ্রাফগুলো এঁকে শেষ করব। এই এই এইটাকে, আচ্ছা আমি এটাকে আরেকবার এইদিকে লিখতেছি, এই ভি প্রপোর্শনাল টু টি, এটাকে আমরা পরের লাইনে এরকম লিখতে পারি ভি ইকুয়ালস টু কে টি, যেটা এই যে আগের লাইনে ছিল। এটাকে আবার আমি এভাবে লিখতে পারি ভি বাই টি ইকুয়ালস টু কে। তো এইখান থেকেই লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকম। তাইলে এই আমাদের আর একটা সূত্র পেয়ে গেলাম, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু, এটা একটা। আর এই ভি বাই টি এভাবেও লেখা যায়, আর এটাও। তো আমরা এবার আরো কয়েকটা গ্রাফ আঁকবো, এবার। তো প্রথমে যেটা আঁকবো, তাহলে চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি বোঝা গেছে যে চাপ স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এবার একটা গ্রাফ আঁকতেছি যেখানে আমি এক্স অক্ষ, অয় অক্ষ বরাবর ভি বসাচ্ছি, এক্স অক্ষ বরাবর টি বসাচ্ছি। তার মানে এই যে এইটা ভি ইকুয়ালস টু কে টি, ভি হচ্ছে অয় অক্ষ বরাবর, তো এটা ওয়াই, আর টি হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা এক্স, এই মাঝখানেরটা এম। তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তো এই ক্ষেত্রেও এরকম মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিন্তু চাপ স্থির, তার মানে একাধিক চাপে যদি আঁকি এরকম হবে। তো ধর এটাকে পি ওয়ান দিলাম, এটাকে পি টু দিলাম, এটা পি থ্রি দিলাম। কোনটা বড় কোনটা ছোট আমরা সামনে গিয়ে বুঝবো। তবে আরেকটা ব্যাপার, বইয়ে দেখবি এই গ্রাফগুলো আঁকার সময় এখানে ডট লাইন দিয়ে রাখছে, এখানে এরকম ডট লাইন দিয়ে রাখছে। তার মানে হচ্ছে বাস্তবে আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করি, এটা দিয়ে তো জিরো বুঝায়, আমরা জিরো পর্যন্ত যাই না, কক্ষ তাপমাত্রা থেকে উপরে উঠি বা আশেপাশে, মানে জিরো পর্যন্ত আমরা নর্মালি যাই না। তো এই জন্য এই তাপমাত্রাগুলো হচ্ছে ধর সেটা 20 থেকে হইতে পারে, 15 থেকে হইতে পারে, এর নিচে ওই ডট লাইন দিয়ে বোঝানো হয় যে আমরা জিরো পর্যন্ত গেলে ওরকম ওই বিন্দুতে গিয়ে মিলবে। ওকে, তো তোরা ওভাবে পুরাটা আঁকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসি, এই গ্রাফটাকে আরো কয়েকভাবে দিতে পারে। একটা হচ্ছে এই গ্রাফটাকে যদি এভাবে দেয়, গ্রাফটাকে এভাবে দিতে পারে যে ভি বাই টি এই বরাবর ভি বা টি দিল, এখানে ভি বাই টি এই বরাবর ভি বা টি দিল, তাহলে সেক্ষেত্রে তোর ভি বাই টি ইকুয়ালস টু সবসময় কনস্ট্যান্ট। তার মানে ভি এর মান যাই হোক ভি বাই টি সবসময় কনস্ট্যান্ট হবে। এই গ্রাফটা এরকম হবে। তো এরকম গ্রাফও আসতে পারে। সবার একটু কাকা হয়েছে? আচ্ছা, এবার তাহলে লাস্ট হচ্ছে অনুসিদ্ধান্তে যাচ্ছি, যেই চার্লসের সূত্র থেকেও আমরা একটা অনুসিদ্ধান্ত আনতে পারি। সো এখানে অনুসিদ্ধান্ত যেটা, যারটাই পড়িস সব সেমই, কবির, হাজারি বলিস, গুহর বই, মানে এরকম এরকম একটু কঠিন লাগতে পারে গুহর বই, কিন্তু সব বই সেম, সমস্যা নাই, একই জিনিস। আর আমি সব বই মিলায়ে যেটা সবচেয়ে ইজি সেটাই লেখাই দিব, সো কোনো সমস্যা নেই। আচ্ছা, অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে যে তোর এই
ভি আমরা এটা দেখে আসছি যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু। আবার ওই ঘনত্ব যেটা সেখান থেকে আমরা দেখে আসছি এম বাই ভি। তো আমরা বলছি ভর যেহেতু স্থির থাকে, তো আবারও আমরা এই ভরটাকে স্থির রেখে ভি ওয়ানের জায়গায় বসাই দিচ্ছি, ভি ওয়ানের জায়গায় বসাই দিচ্ছি একবার এম এম বাই ডি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান, আর ভি টুর জায়গায় বসাচ্ছি এম বাই ডি টু ডিভাইডেড বাই টি টু। ওকে, এই সমীকরণ থেকে বসাইলাম, এটা হচ্ছে ডি টু। আচ্ছা, তাহলে এখানে এম এম বাদ চলে যাবে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 1 বাই, এটা ডি ওয়ান দিছি, মানে ছোট করে লিখছি তো বোঝা যাচ্ছে না, এটা ডি ওয়ান এটা ডি টু। ওকে, আচ্ছা, তো এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এম এম কাটাকাটি চলে গেলে ডি ওয়ান 1 বাই ডি ওয়ান বাই টি ওয়ান, মানে 1 বাই ডি ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু 1 বাই ডি টু টি টু এরকম আসতেছে, যেটাকে আবার আমি চাইলে উল্টায় দিয়ে জাস্ট এভাবে লিখতে পারি ডি ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু ডি টু টি টু। এটা আমাদের সূত্র। আর এইটাকে আরেকটা ভাবে বলতে পারি আমরা, না ব্যস্তানুপাতিক, এই যে এটাকে ওই সাইডে যদি নিয়ে যাই টি ওয়ান বাই টি টু ইকুয়ালস টু, মানে এরকম আসবে আর কি, টি ওয়ান টি ইকুয়ালস টু 1 বাই, আচ্ছা ডি ইকুয়ালস টু 1 বাই টি, এভাবে লিখি 1 বাই টি আর কি, ডি ইকুয়ালস টু 1 বাই ডি প্রপোর্শনাল টু 1 বাই টি, এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আমরা তাপমাত্রা বাড়াই দিলে গ্যাসের ঘনত্ব কমে যাবে, তাপমাত্রা কমাই দিলে গ্যাসের ঘনত্ব বেড়ে যাবে। এটা আমরা এমনি নর্মালিও বুঝতে পারি। দেখ, নর্মালি আমরা ঘনত্বের যে সমীকরণ সেটা থেকে বুঝতে পারি। আমরা ঘনত্ব যেহেতু বলছি এম স্থির মানে ঘনত্বটা নির্ভর করতেছে ভি এর উপরে। তার মানে আমরা জানি আয়তন আবার তাপমাত্রার উপরে নির্ভরশীল, মানে তাপমাত্রা বাড়াই দিলে আয়তন বেড়ে যায়। তাহলে তাপমাত্রা বাড়াই দিলে যেহেতু আয়তন বেড়ে যাবে, তার মানে তাপমাত্রা বাড়াই দিলে নিচে ভি বড় হয়ে যাবে, আর ভি বড় হয়ে গেলে ডি কমে যাবে। তার মানে তাপমাত্রা বাড়াই দিলে এই যে ঘনত্ব কমে যাচ্ছে, আর তাপমাত্রা হ্রাস করে দিলে ভি ছোট হয়ে যাবে, মানে ভি কমে গেলে আবার ডি বেড়ে যাবে, তার মানে তাপমাত্রা হ্রাস করলে ডি বাড়বে। সো এটাকে এভাবে বেসিক দিয়ে বোঝা যায়। তো আজকে এই পর্যন্ত থাকবে নাকি? ওকে, তো এগুলার ম্যাথগুলা দেখিস। ওকে, আমাদের এই চ্যাপ্টারটার পরে যা পড়াইলাম এগুলা থেকে ম্যাথ প্লাস যে থিওরিগুলা বললাম ওগুলাও কিন্তু আসে, এবং প্রত্যেকটা গ্রাফ এগুলা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এই গ্রাফগুলা প্রচুর কমন একটা কোশ্চেন। ওকে, থাকুক তাইলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই। ওয়ালাইকুম আসসালাম।